যখন সময়ের এই সংজ্ঞাটা চলে আসলো যে সময় চলে যেতে থাকবে, এটা আর কোনোদিন ফিরবে না, এটা ক্রমবর্ধমান সামনের দিকে আগাবে, তখন মানুষের মাঝে তিনটা শ্রেণী তৈরি হয়। এক শ্রেণীর মানুষ, যেই শ্রেণীর মানুষের আবির্ভাব হয় 1800 শতকের পরে শিল্প বিপ্লবের সময়। এই বিষয়ে এপি থমসন উনি একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে সময় কাজের জন্য। তখন এক শ্রেণীর মানুষ মনে করলো যে সময় মানে সকাল 8টায় অফিসে যেতে হবে, 5টায় অফিস থেকে বের হতে হবে, ওভার ডিউটি দিয়ে হলেও টাকা ইনকাম করতে হবে, মানে জীবনকে কাজের মধ্যে ফেলে দিতে হবে। তখন এক শ্রেণীর মানুষ প্রো লেভেলের কর্মচারী হয়ে গেল। এরা কিচ্ছু বোঝে না, এরা শুধু অফিস বোঝে, এরা পরিবার বোঝে না, সন্তান সন্ততি। আপনি দেখবেন এরকম মানুষ আছে, ঈদের আগের দিন সন্ধ্যা পর্যন্ত কাজ করতেছে, কেন? ওভার ডিউটি করলে সে টাকা পাবে। তখন এক শ্রেণীর মানুষ মনে করলো যে সময় মানে কাজ করতে হবে, সময় মানে শ্রম দিতে হবে, সময় মানে এখানে আমার শরীরের কোনো হক নাই, এখানে আমার পরিবার পরিজনের কোনো হক নাই, এখানে আমার স্ত্রী সন্তানের কোনো হক নাই, কোনো কিছুর কোনো হক নাই। কিন্তু ইসলাম কি বলছে? যে ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, ওয়ালি আহলিকা আলাইকা হাক্কুন, ওয়ালি আইনিকা আলাইকা হাক্কুন, মানে আপনার চোখের আপনার উপর হক আছে, আপনার শরীরের আপনার উপর হক আছে, মানে আপনার শরীর আপনার উপর অধিকার রাখে যে আপনি শরীরকে অতিরিক্ত খাটাতে পারবেন না, আপনি আপনার চোখকে অতিরিক্ত খাটাতে পারবেন না। কিন্তু আধুনিক বিশ্ব কি বলল? আরে এটা হচ্ছে কাজের সময়, কাজ করো। কেন বলল? আপনি যখন কাজ করবেন, ধরেন আপনি 5,000 টাকা উপার্জন করতেন, আগামী মাসে 20,000 টাকা উপার্জন করবেন, ওই 20,000 টাকা কোথায় গিয়ে খরচ করবেন? ওই 20,000 টাকা ওখানেই খরচ করবেন যার কোম্পানিতে আপনি কাজ করছিলেন। বুঝতে পারেননি মনে হয় কথা। ধরেন আপনি যদি এতদিন পর্যন্ত 5,000 টাকা ইনকাম করছিলেন, আপনার কাছে ফোন ছিল 10,000 টাকার, আপনি যখন 20,000 টাকা ইনকাম করা শুরু করলেন, তখন আপনার ফোনটা হয়ে গেল 15,000 টাকার। তো ওই যে 20,000 টাকা অতিরিক্ত সময় দিয়ে আপনি ইনকাম করলেন, তারপরে যে টাকাটা কামালেন, ওই টাকাটা আবার কার পকেটে চলে গেল? যে আপনাকে বলছিল যে ওভার টাইম করো তাহলে বেশি টাকা পাবা, তার পকেটে চলে গেল। ধরেন আপনি ঢাকা শহরের বড় গার্মেন্টসে চাকরি করেন, ওভার টাইম আপনি দিয়েছেন 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা। 16 ঘন্টা ডিউটি দেওয়ার পরে আপনি কোথায় গেছেন? শোরুমে গেছেন কাপড় কিনতে, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বাবা মা, আপনার ভাই বোনের। ওই কাপড় কেনার টাকাটা কোথায় চলে গেছে? ঘুরে ফিরে আপনার মালিকের কাছে, আপনার কোম্পানিতে। মানে আপনাকে যত বেশি খাটানো যাবে, আধুনিক বিশ্ব বা আধুনিক বিশ্বের মালিকেরা তত বেশি ধন সম্পদশালী হবে। বুঝতে পারেননি মনে হয় কথা। মানে আপনি যত বেশি আপনাকে ধ্বংস করবেন, আর আপনি যত বেশি আপনাকে ধ্বংস করে আপনি যদি 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা ডিউটি দেন, আপনার মনে হবে 16 ঘন্টা ডিউটি দিয়ে টাকা আমার পকেটে ঢুকছে না, টাকা আপনার পকেটে এই দিক দিয়ে ঢুকছে আর এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন না? তাহলে এক শ্রেণীর মানুষ হয়ে গেল যারা চরম লেভেলের অফিস কেন্দ্রিক, সময় কেন্দ্রিক হয়ে গেল। আর এক শ্রেণীর মানুষ কি করলো? যারা মনে করলো যে সময় মানেই টাকা, মানে সময়ের প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে টাকা উপার্জন করতে হবে। মানে প্রতি সেকেন্ড বললে ভুল হবে, প্রতি ন্যানো সেকেন্ডে, মানে সেকেন্ডের চাইতে ছোট সময়, সেকেন্ডের চাইতেও ছোট সময়ে টাকা ইনকাম করতে হবে। এই জন্য তাদের কাছে সময়ের সংজ্ঞা কি? সময়ের সংজ্ঞা হচ্ছে মানি। সময় মানেই মানি। সময়ের এই সংজ্ঞা সর্বপ্রথম কে দিয়েছিলেন? 1748 সালে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। উনি অ্যাডভাইস টু এ ইয়াং ট্রেডসম্যান, এই বক্তব্যের মধ্যে উনি সর্বপ্রথম এই কথা উচ্চারণ করেছিলেন যে রিমেম্বার দ্য টাইম ইজ মানি, তোমরা এটা স্মরণ করে রাখো, সময় মানে টাকা। তখন আর এক শ্রেণীর মানুষ, মানে আমাদের সমাজের দ্বারা ধনুকেবের ইলন মাস্কের মতো ব্যক্তিরা, আরও তার মতো যারা বড় বড় ব্যবসায়ী আছে, এরা মনে করলো কি জীবন মানে যতক্ষণ বেঁচে আছি হাজার হাজার কোটি টাকা উপার্জন করতে হবে। তখন এরা আর হালাল হারাম বাছা শুরু করলো না। তখন এরা মনে করা শুরু করলো না যে কোনটা বৈধ আর কোনটা অবৈধ পথ। তখন এরা আর পার্থক্য করা শুরু করলো না। তখন এরা মনে করলো যে কোনো উপায়ে টাকা উপার্জন করতে হবে। তখন এরা মনে করলো মানুষ খুন করে হলেও টাকা উপার্জন করতে হবে। মানুষ খুন করে হলেও টাকা উপার্জন করতে হবে মানে, আমি আপনাকে বলি যে আপনারা বাগদাদে, ইরাকে একসময় একটা ফিতনা আবির্ভূত হয়েছিল জঙ্গিদের, ISIS। আপনারা নাম শুনেছেন, যাদের কালো পতাকা ছিল, নাম শোনেন না আপনারা? তো আরও এরকম বিভিন্ন সন্ত্রাসী সংগঠন আসছে। এই সন্ত্রাসী সংগঠনগুলো মানুষকে হত্যা করতো। কি দিয়ে হত্যা করতো? AK-47
এই ধরনের উচ্চমানের গুলি দিয়ে তারা মানুষকে হত্যা করতো, স্নাইপার রাইফেল ইউজ করতো, তারা রকেট লঞ্চার ইউজ করতো। আমরা মুসলিমেরা কি রকেট লঞ্চার আবিষ্কার করি, তৈরি করি? কয়টা মুসলিম দেশ অস্ত্র আবিষ্কার করে, অস্ত্র তৈরি করে? কয়টা মুসলিম দেশ? ইরাকে সাদ্দাম হোসেন যতদিন ক্ষমতায় ছিলেন, সাদ্দাম হোসেন কয়টা রাইফেল তৈরি করে রেখে যেতে পেরেছিলেন? লেবাননে মুসলমানেরা কয়টা রাইফেল তৈরি করে রেখে যেতে পেরেছিল? আপনি যদি খোঁজ নেন, এই পৃথিবীর সবচেয়ে বড় বড় অস্ত্রের কোম্পানিগুলোর মালিক কারা? ইহুদিরা, খ্রিস্টানেরা, আমেরিকা। সব বড় বড় অস্ত্রের কোম্পানি হচ্ছে আমেরিকা। তাহলে ওই অস্ত্র তৈরি হয় আমেরিকায়, আর ওই অস্ত্র ব্যবহার হয় কোথায়? আফগানিস্তানে, ইরাকে। ওই অস্ত্র ব্যবহার হয় কোথায়? লেবাননে। তাহলে ওই অস্ত্র বিক্রি করে হলেও কি করতে হবে? টাকা উপার্জন করতে হবে। হয় জীবন দিয়ে টাকা উপার্জন করতে হবে, নাহলে জীবন নিয়ে টাকা উপার্জন করতে হবে। আপনারা দেখেন নাই, নোবেল প্রাইজের নাম শোনেন নাই? ওরা আবিষ্কার করলো যে ওরা বম মেরে মানুষ মারবে। বম মেরে মানুষ মারলো, সেই বম বিক্রি করলো, আর সেই বমে বিক্রি করার টাকা দিয়ে সারা পৃথিবীর মানুষকে এখন কি দিল? নোবেল প্রাইজ দিল। মানে এদের চিন্তাধারা হচ্ছে এরকম। মানুষ আমাদের দেশেও আছে, এই যে সারাদিন আমরা লেকচার দিচ্ছি যে মাদক দ্রব্য ব্যবহার করা যাবে না। আচ্ছা, মাদক দ্রব্যের সবচেয়ে বড় বড় কোম্পানি কাদের কাছে আছে? আমাদের বাংলাদেশে মাদক দ্রব্যের সবচেয়ে বড় বড় কোম্পানি আছে নাকি? আমাদের কাছে মাদক দ্রব্যের সবচেয়ে বড় বড় কোম্পানি তো নাই। আমরা বেয়ার উৎপাদন করি না, আমরা হাঙ্কের মতো দামি কোম্পানি আমরা চালাই না, আমরা হিরোইন, কোকুনের মতো দামি জিনিস আমরা উৎপাদন করি না। তাহলে এগুলো কোথায় উৎপাদন হয়? উন্নত বিশ্বে উৎপাদন হয়। উন্নত বিশ্বে এগুলো উৎপাদন করে টাকা কামায়। সেই টাকা আবার আমাদের দেশের এনজিওদেরকে দেয়, দিয়ে কি বলে যে মাদক বন্ধ করতে হবে। বুঝতে পারেন নাই মনে হয় কথা? এটাই খেলা, এই খেলাই চলছে, আর আমরা পাগলের মতো এই খেলার পিছনে ছুটতেছি। এই যে যত এনজিও গুলো আছে না, বাংলাদেশের যত এনজিও আছে, অত দূর যাওয়া লাগবে না। যে অ্যাপস্টিন ফাইল প্রকাশ পাইছিল না, অ্যাপস্টিন ফাইলের নাম শুনেছেন? পোলাপান সবাই অ্যাপস্টিন ফাইলের কথা জানে। অ্যাপস্টিন ফাইলে কি ট্রাম্প থেকে নিয়ে শুরু করে ওই যে উইন্ডোজের মালিক বিল গেটস পর্যন্ত, উইন্ডোজ এক্সপির মালিক বিল গেটস পর্যন্ত, এরা সবাই কি অ্যাপস্টিন ফাইলের সাথে জড়িত। এরা সবাই কিশোরী, অল্প বয়সী বাচ্চাদেরকে উপভোগ করত। একদম ক্লিয়ার বাংলায় বলি, অল্প বয়সী মানে 10-12 বছর বয়সী বাচ্চাদের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো এরা। এই অ্যাপস্টিন ফাইলের আমরা দেখেছি অ্যাপস্টিন দ্বীপে এগুলো তারা করত। এই যে বিল গেটসেরই আপনি দেখবেন যে তার নামে বিশাল করে সংবাদ প্রচারিত হচ্ছে যে তিনি তার সম্পদের 60% সম্পত্তি দান করে দিয়েছেন। দান করে দিয়ে কি শিখাচ্ছে? ওই দান করা টাকা আপনাদের দেশের এনজিওরা আমেরিকা থেকে নিয়ে আসতেছে আর বলতেছে, খবরদার বাবা, আপনার মেয়েকে কিন্তু 18 বছরের আগে বিয়ে দিবেন না। কেন? 12 বছরে যে তুমি যার কাছ থেকে টাকা নিয়ে এসেছো, সে যে অন্য দেশ থেকে মেয়ে নিয়ে এসে উপভোগ করে, ধর্ষণ করে, হত্যা করে, পানিতে ভাসিয়ে দিয়েছে, সেটার বিচার কোথায়? সেটার বিচার আছে নাকি? সেটার কোনো বিচার নাই। তাহলে এখানে এক শ্রেণীর মানুষ তৈরি হয়েছে, যখন সময়ের সঙ্গে নির্ধারণ হয়ে গেছে যে সময় মানে দুনিয়াকে উপভোগ করতে হবে। সময় মানে আজকে যেটা আছে আগামীকাল সেটা থাকবে না, আর আগামীকাল যেটা আসবে সেটা গতকাল থাকবে না। তাহলে এখানে দ্বিতীয় শ্রেণীর মানুষ তৈরি হয়েছে যারা মনে করেছে সময় মানে টাকা, সুতরাং তোমরা প্রতি সেকেন্ডে টাকা উপার্জন করো। এই যে এখনকার সময়ের সবচেয়ে বড় ধনী মানুষ, টেসলার মালিক যিনি, ইলন মাস্ক, ওনার প্রায় $850 বিলিয়ন টাকা। $850 বিলিয়ন টাকা মানে আপনি হিসাব করতে পারবেন না কত টাকা। 1000 বছর খাইলে শেষ হবে না। টাকা কিভাবে উপার্জন করেছে? প্রতি সেকেন্ডে এই টাকা তারা উপার্জন করে।